আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমার একটি সেন্টার আছে যেখানে আমি রোগী দেখি প্রতিনিয়ত। সেই সেন্টারের নাম হেমাটোলজি সেন্টার। সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি হেমাটোলজি সেন্টারের এই পক্ষ থেকে এবং বিশেষ করে এই হেমাটোলজি সেন্টারের থেকে যে আমি ভিডিও করি আর কি, সেই ভিডিওগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজের কতটা প্রয়োজন হয় সেটা জানি না, তবে আমরা মানুষের সচেতনতা গ্রহণ করার জন্যে আমরা এগুলো করে থাকি। যদি আমার কথায় কারোর কোনো উপকারে আসে তাহলে তার জন্যে আমরা কিছুটা হলেও ধন্য হব। আমি যখনই এখানে বসি প্রতিদিন যে প্রতিনিয়ত হরেক ধরনের রোগী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, কখনো রংপুর, কখনো দিনাজপুর, কখনো কুমিল্লা, কখনো সাতক্ষীরা, আমার মনে হয় যে টেকনাফ টু তেঁতুলিয়া, সেখানের কোনো যে অঞ্চল থেকে আসুক তাদের অনেক সময় অনেক জিজ্ঞাসা থাকে যে কেমোথেরাপি নিয়ে মানুষের অনেক ধরনের জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসার মধ্যে যেহেতু এখন মাহে রমজান সমাগত, সেই মাহে রমজান নিয়েও তাদের হচ্ছে, যেহেতু আমরা এই দেশটা আমাদের মুসলিম অধ্যুষিত দেশ এবং এখানে প্রায় 88% মুসলিম, এখন সেই তাদেরকে অনেক ধরনের জানার ইচ্ছা থাকে। সেই জানারই অংশ হিসেবে আমি আজকে কিছুদিন আগেই একটি রোগী আমাকে এসে বললো যে স্যার আমি কি এবার রোজা থাকতে পারবো? তো সে রোজা থাকতে পারবে কিনা উনি একটা মুখপাত্র হিসেবে আমার বলছে। আসলে এটা তো আমি মনে করি যে বাংলাদেশের যতজন এরকম ক্যান্সার রোগী আছে সেই সকল ক্যান্সারের রোগীর এই প্রশ্ন হয়তো একজনে করছে, কিন্তু মাল্টিপল মানুষের মনের মধ্যে এই প্রশ্ন উকি দেয় যে আমি কি করতে পারবো, রোজা থাকতে পারবো কিনা। তো আসলে এটাই আমার মনে হয়েছে, যেহেতু আজকের থেকে রমজান আরম্ভ এবং তাদেরকে আমার কিছু জানানোর দায়িত্ব, আমি মনে করি যে হেমাটোলজির এক সময় আমি এক্স প্রেসিডেন্ট হিসেবে আপনাদেরকে জানানো আমার দায়িত্ব মনে করি। তাই আমি আবারও আজকে পয়লা রমজানে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। কেমোথেরাপি একটু জটিল, এটা আমরা করে ফেলেছি আর কি। 10 বছর আগে যে কেমোথেরাপি ছিল, 10 বছর পরে সেই কেমোথেরাপি কিন্তু এখন নাই। হয়তো নাম একই আছে, কিন্তু ঘটনা এখানে অনেকগুলো আছে। যে কেমোথেরাপিতে আগে যেমন চুল পড়ে যেত, আগে যেমন বমি হতো, একটা ইঞ্জেকশন দিলে 3 দিন পর্যন্ত বমি করতে থাকে আর কি। তো সেই ওষুধগুলো এখন এমনভাবে তার চেইনগুলো পরিবর্তন করে, ড্রাগের যে চেইন, সেই চেইনগুলো পরিবর্তন করে ওর টক্সিসিটি অনেকখানি কমানো হয়েছে, এই জন্যে এখন আর এগুলো হয় না। তো তারপরেও আপনাদের যে মূল প্রশ্নে আমি যদি সেখানে আসি, যে তাহলে কেমোথেরাপি কি কালীন আমরা কোনো রোজা থাকতে পারবো কিনা, প্রশ্নটা খুবই জটিল হলেও এটা কিন্তু অনেক কঠিন না। কারণ কে কোন ধরনের রোগে ভুগতেছে এরপরে ডিপেন্ড করে যে সে রোজা থাকতে পারবে কি পারবে না। অনেক ডিজিজ আছে, বিশেষ করে আমাদের যদি দুই ভাগে যদি ভাগ করে ফেলি আর কি, যে একটা হচ্ছে অ্যাকুট লিউকোমিয়া, যেটা হচ্ছে তীব্র সংবেদনশীল লিউকোমিয়া যদি বাংলায় বলি, আর এক সাইডে হচ্ছে ক্রনিক লিউকোমিয়া, বা যে লিউকোমিয়াকে আমরা বলি যে ধীরে 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 আগাতে থাকে, সামনের দিকে 5 বছর 10 বছর ধরে এভাবে আগাতে থাকে। এই দুইটা গ্রুপেই যদি প্রথম ভাগ করে ফেলি আর কি, তো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে একটি মানুষ কেমোথেরাপি দিয়ে তারপরে সে রোজা থাকতে পারবে কি পারবে না। তো এখানে যদি আপনি তীব্র সংবেদনশীলগুলোকে আমরা বলি অ্যাকুট লিউকোমিয়া, যার আমরা খুব কমনলি থাকে হচ্ছে অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া এবং অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া। এগুলোর কিন্তু একটু লেভারাস কেমোথেরাপি আর কি। প্রতিদিন মনে করেন যে একদিন যদি আরম্ভ করি তো সেটা দিতে দিতে 7 দিন লাগে। সেই 7 দিনের পরে একটা কেমোথেরাপি দেওয়া হয়। দেওয়া হলে বডির যে নর্মাল সেল, সেই নর্মাল সেলগুলো আমরা ডিস্ট্রয় করি। আলটিমেটলি এইখান থেকে উঠে আসে এই যে প্রক্রিয়া, 7 দিনের কেমোথেরাপি দিলাম, সেই 7 দিনের কেমোথেরাপি দেওয়ার পরে এই লোকটাকে আবার পূর্বের জায়গায় আসতে প্রায় 21 দিন পর্যন্ত লেগে যায় আর কি। তো তাহলে সে 21 দিন কোনো না কোনোভাবে তার বডির ইমিউনিটি কম থাকে, কোনো না কোনোভাবে তার হয়তো বডিতে ইনফেকশান আসলেও আসতে পারে। তো আমি এই জায়গাটায় আপনারা এটা ভুলে থাকেন আর কি, যে যেগুলো অ্যাকুট লিউকোমিয়া গ্রুপ সেখানে কিন্তু কেমোথেরাপি দেওয়াকালীন কেউ রোজা থাকতে পারবে এটা আমি মনে করি না আর কি। কিন্তু যেটা এর আদার হ্যান্ডে আরও অনেকগুলো আমাদের লিউকোমিয়া আছে। বিশেষ করে আমি কেন এগুলো বলছি, যে আমি কিন্তু হেমাটোলজিস্ট আর কি, আপনারা সবাই জানেন আমি হেমাটোলজিস্ট হিসেবে আমি এই কনসার্নের মধ্যেই থাকতে চাই আর কি, যে লিউকোমিয়ার মধ্যে অথবা এই লিউকোমিয়া রিলেটেড যেসব রোগ আছে, ব্লাড রিলেটেড যেসব রোগ আছে সেইগুলোর মধ্যে
বাঁচতে চাই, এই জন্য আমি এগুলোর পরে খুব প্রাধান্য দিচ্ছি আর কি। তো আর একটা অন্য সাইডে যেটা ছিল সেটা হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকোমিয়া বা মাল্টিপল মাইলোমা বা লিম্ফোমা, সেটার আবার হস্কিন্স লিম্ফোমা, নন হস্কিন্স লিম্ফোমা, এরকম হরেক নাম যেগুলো আছে আর কি, সবই বিদেশি নাম। সব এইগুলো কিন্তু আমরা যে কেমোথেরাপি করি সেই কেমোথেরাপি অনলি সিঙ্গেল ডে, বিশেষ করে সিঙ্গেল ডে। তো সিঙ্গেল ডে আমি একদিন কেমোথেরাপি দিলাম, কেমোথেরাপি দেওয়ার পর আমি তো বললাম যে আগের মতো কেমোথেরাপি দিলে এখন বমি হয় না, আগের মতো কেমোথেরাপি দিলে এখন মাথার চুল পড়ে যায় না, আগের মতো দিলে তার গ্যাস্ট্রিক আপসেট হয় না। তো তাহলে আমি সেই দিন দিলাম, যেদিন আমি কেমোথেরাপি দিলাম আমি সেদিন আমি তাহলে কেমোথেরাপি করলাম না বা রোজা করলাম না, কেমোথেরাপির দিন আমি রোজা করলাম না, আমি তার পরের দিন করতে পারি, তারপরের দিন করতে পারি, তারপর দিন। আর এই যেটা আমাকে বাকি গেল সেটা আমি কাজা রোজা বা পরবর্তীতে যেসব রোজা আছে নফল রোজা যেগুলো, সেগুলো করে আমি এটা মিট আপ করে দেয়। কারণ আল্লাহ তো আপনাকে এই জিনিসটাই দেখবে আর কি, যে আমি কেমোথেরাপির কারণে আমি ওই দিন রোজাটা আমি ভঙ্গ করে যাই। এছাড়াও আর কি যেগুলো এই সিঙ্গেল ডে কেমোথেরাপি বাদেও এমন অনেক রোগ আছে যেগুলোতে আপনার কিছুই করা লাগে না। অনেক টার্গেট থেরাপি আছে, অনেক ইমিউনোথেরাপি আছে। বিশেষ করে আমাদের যে ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকোমিয়া, এগুলোতে কিন্তু আমরা ওই যে মানে এদের কেমোথেরাপিগুলো আসলে মুড়ির মতো আর কি, সকালবেলায় উঠে খেজুরের রসের মধ্যে কিছু মুড়ি দিয়ে মুড়ি খাওয়ার মতোই আর কি আমার কাছে মনে হয় আর কি। ওদের এখন অনেক ধরনের ওষুধ উঠছে যেগুলোকে ম্যাজিক বুলেট নামেই মানুষ সব চিনে আর কি। আগে যেগুলো এত ভয়ঙ্কর ছিল সেই ভয়ঙ্করগুলো এখন এত ইজিয়ার করে ফেলেছে, শুধুমাত্র মুখে খাওয়ার ট্যাবলেটে আপনি এই কেমোথেরাপিগুলো শেষ হচ্ছে আর কি। তো তাহলে কি হলো, আমাদের যে ক্রনিক যে গ্রুপগুলো আছে, এই ক্রনিক বিশেষ করে ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকোমিয়া, তারপরে মাইলোপ্রলিফারেটিভ গ্রুপের মধ্যে আছে ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকোমিয়া, তারপরে ওদিকে পলিসাইথেমিয়া রাবরাবারা, মাইলোফাইব্রোসিস, এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া, এরকম যে একটা দুটো না কিন্তু অনেক ক্যান্সার আছে যেগুলোতে ওষুধপত্র শুধু মুখে খাইলেও হয়। এবং সেই কারণেই আমি যদি এখন যদি মনে করি যে সকালে দুপুরে রাত্রে 3 বেলা 3টা কেমোথেরাপির ওষুধ খাবে, তাহলে রোজার মাসে একদম স্বাভাবিকভাবে আমরা যেমন ডায়াবেটিসের ওষুধ খাই, আমরা যেমন প্রেশারের ওষুধ খাই, ঠিক সেমন ইফতারির পরে একটা খাবে, রাত 10টার পরে একটা খাবে, ওই সেহরির সময় একটা খাবে। তাহলে তো রোজার এখানে কোনো হ্যাম্পার করছে না, আর এগুলোর বডির ইমিউনিটিও এরকম কমে না। তো তাহলে এখন হচ্ছে আপনাকে যে কে রোজা থাকতে পারবে আর কে রোজা থাকতে পারবে না, এর জন্যে হয়তো আমার আজকে এই ভিডিওতে আপনারা কতটুকু জানতে পারলেন, কতটুকু বুঝতে পারলেন, যদি কিছু শিখে থাকেন, কিছু যদি জেনে থাকেন, তো আমি মনে করব আমি সার্থক। তো ইন জেনারেল কথাবার্তা যে আপনার কারো ক্যান্সার হলে ক্যান্সারের টাইপটা প্রথম জানতে হবে যে কোন টাইপের, এবং তাই এটা জানার জন্য হয়তো আপনার একজন হেমাটোলজিস্টের কাছে যাইতে হবে, এবং জানার পরে আপনার টাইপটা দেখে আর কি অনেক সময় আপনি রোজা থাকতে পারবেন। রোজা না থাকা যাবে না, যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত কান্ট্রি, এখানে আমাদের ধর্মীয় অনুশাসনও ভালো, এবং রোজা আমাদের ফরজ সর্বোপরি। অনেক ফরজের মধ্যে রোজা একটা ফরজ করা হয়েছে, এটাকে কোনোভাবে এটা ছাড়া যাবে না। আমরা সবাই মানে রোজা থাকবো এবং রোজা থাকার অন্যকে উৎসাহিত করব। সত্যি কথা আমি মানুষকে যেটা বলি আর কি, যে আমার বিশেষ করে আমার চেম্বারে যখন কেউ আসে আর কি, তো আমি কিন্তু রুগী যখন এরকম ক্রনিক গ্রুপ এই যাদেরকে আমি রোজা থাকতে বললাম, এই ধরনের রুগী কিন্তু পাইলে আমি বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এদের ওষুধ কেনার জন্য টাকা লাগে, আমি অনেককে বলি যে তোমরা 5 থেকে 10 বছর দেশের বাইরে কাজ করে আসো। এবং এমন অনেক রুগী আছে যারা কাতার, সৌদি আরব, ইউরোপ অনেক জায়গায় কিন্তু কাজ করতেছে আর কি। বিশেষ করে ক্রনিক গ্রুপের রুগীরা বাইরে যে কাজ করতেছে, তো তারা যদি বাইরে আমি যদি তাদের কাজ করতে কোনো রিস্ক ফ্রিভাবে, এবং এই দায়িত্বগুলো তো কাউকে না কাউকে নিতে হবে, আমি এই দায়িত্ব নেই আর কি, নিয়ে তাদেরকে যতদিন পরে একটা ট্রান্সফর্ম হয় একটা রোগ আজকে যেটা ধরলাম, একে যদি আমি ক্রনিক ফেজ বলি, সে ক্রনিক থেকে সে সরে দেয়, আবার সে অ্যাকুট হতে পারে। তো সে অ্যাকুট হতে গেলেও অনেক সময় বলে যে প্রায় 7 বছর, 5 থেকে 7 বছর লাগে। তাহলে হোয়াই নট এই 7 থেকে 5 বছর যদি সে বাইরে যদি কাজ করে, যদি আরও কিছু সে টাকা পয়সা যদি আর্নিং করে নিয়ে আসে, তারপরে তো সে তার ওষুধ কেনারও টাকাটা হয়ে গেল আর কি। এই জন্যে সে যেমন ক্রনিক গ্রুপের আমাদের মূল জায়গাতে ফিরে আসি, যে একটা ক্রনিক যখন ডিজিজ হবে, এই যে 5-7টা ডিজিজ আমি আগে থেকে বললাম, তারা এগুলোর জন্য রোজা থাকা তাদের জন্য একদম অপরিহার্য আমি মনে করি যে
এখন রোজা থাকতে পারবে। তো সেই আশা কথা যে এখন রোজা থাকলেই শুধু হবে না, তাদেরকে তো যত্ন নিতে হবে আর কি, যে একটা স্বাভাবিক মানুষ তো সে না যে তার ভিতরে একটা ডিজিজ আছে। তো সেইটা আমরা যেন আমাদের তাদেরকে যে পরিবার পরিজন যারা আছে তাদেরও কিছু দায়িত্ব রয়ে গেছে। এই সময় অনেক ভাজা পোড়া জিনিস আমরা রোজার মাসে প্রচুর খাই, এইখান থেকে কিছুটা তাদেরকে অ্যাভয়েড করতে হবে। সুন্দর মানে ভালো পাচনশীল যেগুলো আর কি, যেগুলো মনে করো যে পেটটা নরম রাখে, পেটটা যাতে ঠান্ডা রাখে, আমরা চিড়ে দধি কলা এরকম আছে, মানে ভাজি জিনিস বাদ দিয়ে আমার মনে হয় যে পরিবারেরও একটা দায়িত্ব আছে এখানে এগুলো করা। এবং সর্বোপরি যে রুগী আমাদের আর কি, যে ক্রনিক গ্রুপের যেসব রুগী আছে তাদেরও একটা জিনিস যেটা মনে রাখতে হবে আর কি, যে নিজেও খাওয়ার সময় কিছুটা আমাকে বেছে গুছে চলতে হবে আর কি। এবং বিশেষ করে যেহেতু সারাদিন আমরা ফাস্টিং থাকি, সেই ফাস্টিং থাকার কারণে শরীরের পানি স্বল্পতা দেখা দেয়। তো সেই পানি স্বল্পতা যাতে না দেখা দেয় সেজন্য আপনাদেরকে আমি মনে করি যে সেহরির আগে একটু প্রচুর পরিমাণে পানি খেয়ে নেবেন, যাতে আপনার সারাদিনে কোনো ডিহাইড্রেশন না হয়। এবং আমি আশা করি যে আপনাদের জন্য আমি যে আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, যে রোজা থেকে রোজা কেমোথেরাপি দেওয়া অবস্থায় বা কোনো ক্যান্সারের রোগী কেমোথেরাপি করতে পারবে কিনা এই বিষয়ে যতটুকু বললাম, আপনাদের কিছুটা হলেও আমি এখান থেকে পরিষ্কার করতে পারলাম যে অন্তত ক্রনিক গ্রুপের যে 5-7টা ডিজিজ আছে সেই ডিজিজে রোজা থাকা সম্ভব এবং যাবে। তাই আপনারা কোনো কিছু বিভ্রান্ত না হয়ে, কোনো কুসংস্কারের মধ্যে না যেয়ে, 8-10 জনের কাছে না শুনে, আমি মনে করি যে এগুলো যে বডির স্ট্রেংথ আমাদের যা থাকে, বডির স্ট্রাকচার যা থাকে, আমাদের যে রুগীদের যে বডি স্ট্রাকচার সে তাতে আমি মনে করি যে এখানে রোজা থাকা সম্ভব। তাই আপনারা আপনাদের বডি যদি পারমিট করে, আপনাদের মন যদি পারমিট করে, আপনাদের যদি পারিপার্শ্বিকতাও একটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে অমুক রোজা থাকতে যায়, আরে আমি গতবার রোজা ছিলাম এবার কেন থাকবো না, অমুক থাকতেছে আমি, এই সব মিলে আপনার বডি, আপনার পারিপার্শ্বিকতা, আমার সামাজিকতা সব যদি আপনাকে মিলে যদি মনে হয় যে আমার রোজা থাকা উচিত, আপনি এই ক্রনিক গ্রুপের ডিজিজগুলোতে রোজা থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে এই আজকের এই যে টিপস, যে রোজা থাকার ব্যাপারে যেটা বললাম, এটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এবং সামনের দিনগুলোতে আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী বা একজন রুগীতে আরেকজন রুগীর সাথে রুগী কল্যাণ টাইপের আমার মনে হয় আর কি। মানুষ যখন একটা সমস্যায় পড়ে তখন সে ওই রিলেটেড সমস্যা খুঁজে। তো তাহলে ওই রিলেটেড সমস্যা আমাদের আরও যারা পেশেন্ট আছে, আরও যারা অভিভাবক আছে, তাদেরকে আপনারা বেশি বেশি এগুলো জানাবেন যে না, ক্রনিক ডিজিজে রোজা থাকা যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। দেখা হবে আবারও আর একটি এপিসোডে।